নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, ফাইনালি রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য যে আবেদন সেটা কিন্তু অনলাইন শুরু হয়ে গেছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন তো সেই সম্পর্কেই এই ভিডিওতে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী ডকুমেন্ট আপলোড করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি আপনারা একটুখানি কিন্তু ভুল করেন তাহলে কিন্তু আর টাকা ফেরত পাবেন না। তাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক, আপনাদের সময় নষ্ট করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কোন ওয়েবসাইটে আসতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো আমি তবুও একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন রোজ ভ্যালি। দেখতে পাচ্ছেন rozevalleyadc.com, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে চলে যাবেন। যার পরে প্রথমেই যে অপশানটা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, এই যে অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে একটু লোডিং হতে সময় নেয়, একটু অপেক্ষা করবেন যদি আপনাদের টাইম লাগে। তো এইখান থেকে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এই যে প্রথমেই এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট, এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এই ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই হচ্ছে পুরো ফর্ম। তো এই ফর্মটাই কীভাবে আপনারা ফিল আপ করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। আর এখানে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কী কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট দিয়েছে। এখানে ইনভেস্টর, আপনি যদি নিজের জন্য আবেদন করেন তাহলে ইনভেস্টর ক্লিক করবেন। এবার যদি নমিনি হয়, নমিনি কাদের জন্য? যাদের যে ইনভেস্টর মানে যিনি পলিসিটা করেছিলেন, যার নামে পলিসি আছে, তিনি যদি মারা যান তাহলে কিন্তু এই নমিনি এইটা সিলেক্ট করবেন। এবং আদার্স অন্যান্য যদি থাকে তাহলে এখানে আদার্সে ক্লিক করবেন। তো আমি এখন দেখাবো ইনভেস্টর যদি হন এখানে ইনভেস্টরে ক্লিক করে দেবেন। আপনি নিজের জন্য আবেদন করছেন, এখানে ক্লিক করলেন, তারপরে এখানে নিচে চলে আসবেন। এখানে কোম্পানি, তো আপনারা নিশ্চয়ই রোজ ভ্যালি করেছেন, কিন্তু রোজ ভ্যালির যে বিভিন্ন ভাগ আছে, যেটা করেছিলেন এই কোন কোম্পানির আন্ডারে আপনার ছিল সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে কোনো আপনার যতগুলো অপশান আছে এর মধ্যে থেকে আপনি খুঁজে নেবেন, নিয়ে আমি একটা এখান থেকে চুজ করে নিলাম, এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমানতকারী, এখানে ফার্স্ট ইনভেস্টর। তো ফার্স্ট ইনভেস্টর বলার কারণটা এই জন্যই যে অনেক সময় দেখা যায় জয়েন্টে অনেক পলিসি হোল্ডার আছেন যারা জয়েন্টে করেছেন, মানে দুজনের নাম আছে। সেখানে আপনারা এখানে ফার্স্ট ইনভেস্টর এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমানতকারীর নাম দেবেন, আর এখানে সেকেন্ড ইনভেস্টর দেখতে পাচ্ছেন সেখানে দ্বিতীয় জনের নাম এখানটা বসাবেন। তো আমি এখন দ্বিতীয় জনেরটা ব্যাপারটাও বলবো আর প্রথম জনের ব্যাপারটাও বলে দিচ্ছি একসঙ্গে দুটোই। তো এখানে ফার্স্ট ইনভেস্টর লিখবেন, লেখার পরে এখানে বয়সটা দেবেন। ফার্স্ট ইনভেস্টরের বয়স কত, যার নাম প্রথম মানে মেন যে আবেদনকারী, এখানে কিন্তু তার নামটাই প্রথম দেবেন। তার বয়সটা এখনের যে বয়সটা কত হচ্ছে, আপনি প্যান কার্ড বা আধার কার্ড যেটা দেবেন আইডেন্টি প্রুফ হিসেবে, সেই প্রুফ হিসেবে আপনারা কিন্তু বয়সটা হিসেব করে নেবেন, নিয়ে এখানে বয়সটা বসিয়ে দেবেন। তারপরে জেন্ডার, এখান থেকে দেখতেই পাচ্ছেন কোন লিঙ্গ, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে লিঙ্গ, যদি ছেলে হয় ছেলে, মেয়ে হলে মেয়ে, এখান থেকে সিলেক্ট করে নিলেন। এরপরে এখানে ফোন নম্বর দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে অবশ্যই একটা আপনার ভ্যালিড নাম্বার দিবেন, কারণ কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আপনাকে কিন্তু মেসেজে ওরা জানাবে আপনাকে। তারপরে এখানে আইডেন্টিটি টাইপ, এখানে কী ধরনের আপনি ডকুমেন্ট দিতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। তো এইগুলোর মধ্যে যেটা আপনার আছে সেটাই দিয়ে দেবেন। যদি প্যান কার্ড থেকে অবশ্যই আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ডটাই আপনি এখানে দেবেন। যদি আপনার বেশি অ্যামাউন্ট হয় 50,000, 60,000, 1 লাখ বা 20,000-এর বেশি হলে অবশ্যই প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাবেন আর প্যান কার্ডটা আপলোড করবেন। তার সঙ্গে আপনি একসঙ্গে আধার কার্ডের আপলোড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে হলো সেকেন্ড ইনভেস্টর, মানে জয়েন্ট হোল্ডার যিনি আছেন আর একজন ওর সঙ্গে, তার এখানে নাম বসাবেন, এটা তার বয়সটা এখানে বসাবেন। তো যিনি আছেন সেকেন্ড হোল্ডার, তার লিঙ্গ কোন ধরনের, মেল না ফিমেল, এখানে বসিয়ে দিলেন, মেল অথবা মেল, আর ফিমেল হলে ফিমেল। এরপরে হচ্ছে এখানে ফোন নম্বর, যে জয়েন্ট হোল্ডার আছে তার ফোন নম্বর। আপনি চাইলে যদি তার ফোন নম্বর না থাকে তাহলে আপনি একই ফোন নম্বর দু জায়গায় বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে আইডেন্টিটি প্রুফ, এটা হচ্ছে সেকেন্ড হোল্ডারের আইডেন্টি প্রুফ। তারও এখানে যদি আধার কার্ড যেটা দিতে চান, যদি আধার কার্ড দিতে চান আধার কার্ড এখানে সিলেক্ট করে দেবেন, এখানে দিয়ে আপনি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে বলে দেবো যদি আপনার জয়েন্ট হোল্ডার না থাকে, আপনি যদি সিঙ্গেল হোল্ডার হিসেবে আপনি পলিসিটা করে রাখেন তাহলে কিন্তু এখানে সেকেন্ড ইনভেস্টরের কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে নামও ফিল আপ করার দরকার নেই, এখানে বয়সও ফিল আপ করার দরকার নেই, এখানে লিঙ্গ দেওয়ার দরকার নেই, এখানে ফোন নম্বরও ফাঁকা রেখে দেবেন, আর এখানে আইডেন্টিটি প্রুফটাও ফাঁকা রেখে দেবেন, কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? এরপরে আপনি এবারে চলে যাবেন নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড। তো এখানে
বাবার নাম, অথবা আপনি যদি মেয়ে হন তাহলে আপনার যদি বিবাহিত হন তাহলে আপনি অবশ্যই হাজব্যান্ডের নাম এটা এখানে লিখে দিলেন। তারপরে আপনার অ্যাড্রেস, তো এখানটা আপনি চাইলে ফুল অ্যাড্রেস লিখে দিতে পারেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এই অবধি এখানে লিখে দেবেন। তারপরে এখানে রাস্তা বলছে, আপনার রোডের নামটা এখানে লিখে দেবেন। এরপরে এখানে ভিলেজ আপনার শুধু গ্রামের নামটা লিখবেন। এরপরে এখানে শুধু পোস্ট অফিসটা লিখবেন, এখানে থানাটা লিখে দেবেন। এরপরে এখানে রাজ্যটা আপনার লিখে দিলেন, আপনি ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল লিখে দিলেন। এবারে এখানে জেলা যদি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর লিখে দিলেন। এবারে আপনার এখানে পিনকোডটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনার কোন ব্যাংকের আন্ডারে আছে আপনি ব্যাংকটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আপনার ব্রাঞ্চ, আপনার কোন শাখাতে ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন, ব্যাংকের যে শাখা। এরপরে হচ্ছে ব্রাঞ্চ কোড, তো ব্রাঞ্চ কোড প্রত্যেকটা ব্যাংকেরই থাকে, তো এখানে আপনি ব্রাঞ্চ কোড বসাবেন। এরপরে এখানে অ্যাকাউন্ট নম্বর বসাবেন, এখানে ব্যাংকের এমআইসিআর কোড বসাবেন। যদি এমআইসিআর কোড অনেক কিছু ব্যাংকের থাকে না, দেওয়া থাকে না, তো সেখানে আপনি একটা যাই হোক 0 বা 1 2 যা হোক একটা বসিয়ে দেবেন, এখানে কোনো সমস্যা হয় না এমআইসিআর কোডের জন্য। তো আইএফসি কোডটা অবশ্যই সঠিক বসাবেন, আইএফসি কোডটাই মেন জিনিস, এখানে ব্যাংকের আইএফসি কোডটা দিয়ে দিলেন। এরপরে এখানে ডিটেলস অফ ইনভেস্টর, এখানে শংসাপত্র নাম্বার এখানে সব বসাতে হবে। তো এখানে প্রথমেই যে অপশানটা দেখতে পাচ্ছেন আমানত শংসাপত্র নম্বর, তো এখানে যে আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের নাম্বার, সার্টিফিকেট বলতে আপনার যে রোজভ্যালি যে সার্টিফিকেটটা করেছিলেন ওখান থেকে সার্টিফিকেট নাম্বারটা আপনি নিয়ে নেবেন, নিয়ে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসাবেন। তো এইবারে হচ্ছে কার কার নামে শংসাপত্র আছে, তো কার কার নামে, এবারে ধরুন আপনি যদি সিঙ্গেল হোল্ডার হন, মানে আপনি যদি আপনার একার নামে করে থাকেন তাহলে আপনার একার নামটা এখানে লিখে দেবেন। আর আপনি যদি জয়েন্ট হোল্ডার হন, মানে দুজনের নামে যদি পলিসিতে থাকে তাহলে কিন্তু এখানে দুজনের নাম লিখে দেবেন। তো অবশ্যই আমি বলে রাখি, জয়েন্ট হোল্ডার বলতে কিন্তু নমিনির যদি নাম থাকে নমিনিকে কিন্তু বোঝাবে না। নমিনি যদি কারো নাম, আপনি হয়তো দেখলেন পলিসি হোল্ডারে আপনার নাম আছে, নমিনির নাম আছে, তাহলে কিন্তু নমিনি আপনার জয়েন্ট হোল্ডার নয়। নমিনিটাকে আপনি ছেড়ে দেবেন, তাহলে তার মানে বুঝে নেবেন যে ওটা আপনার সিঙ্গেল, আপনি এটা আপনার নামেই পলিসিটা করেছেন। জয়েন্ট হোল্ডার বলে কিন্তু ওখানে উল্লেখ থাকবে, জয়েন্ট হোল্ডার যদি উল্লেখ থাকে তবেই বুঝবেন যে ওর সঙ্গে জয়েন্ট হোল্ডার আরেকজন আছে, বুঝতে পেরেছেন? আপনি কিন্তু নমিনিকে জয়েন্ট হোল্ডার হিসেবে ধরবেন না। তো এখানে যদি আপনার জয়েন্ট হোল্ডার থাকে তবেই তার নাম এখানে দুজনের নাম পরপর লিখে দেবেন। এরপর হচ্ছে আমানতের তারিখ, তো আপনি যে দিনে আপনি আমানত করেছিলেন, মানে বুকিং যেটা করেছিলেন, পলিসি বুকিং যেটাকে বলা হয়, সেইখান থেকে কিন্তু এখান থেকে আপনারা প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন, তারপরে মাসটা সিলেক্ট করে নেবেন, এবার কত তারিখ সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, তাহলে হয়ে গেল। এবার আমানতের তারিখ বলতে এখানে বুকিং ডেটটা আপনি বসিয়ে দিলেন। এবারে আমানতের পরিমাণ, মানে কত টাকা দিয়ে আপনি পলিসিটা নিয়েছিলেন, কত টাকার পলিসি ছিল। ধরুন আপনার 50,000 টাকার পলিসি ছিল, আমি সাপোজ ধরলাম, তাহলে এখানে 50,000 টাকার বসিয়ে দিলেন, মানে পলিসিটা কত টাকা দিয়ে নিয়েছিলেন সেটা হলো। এরপরে আমানত শেষ হওয়ার তারিখ, মানে কত সাল পর্যন্ত বা কত তারিখ পর্যন্ত আপনার পলিসিটা করেছিলেন, সেই ডেটটা এখানে বসাবেন। এটা শুরুর ডেট, এটা শেষের ডেট। আপনার ধরুন শেষের ডেট পেরিয়ে গেছে, আপনার ধরো 20 সালে বা 21 সালে শেষ ডেট ছিল, আপনি সেই ডেটটাই কিন্তু এখানে বসাবেন। ধরুন আমি একটা সাপোজ 21-এর আপনি ডেট ধরে দিলাম মার্চ মাসের 3 তারিখ, তাহলে এটা ম্যাচুরিটি ডেট যেটাকে বলা হয়, ম্যাচুরিটি এখানে দেখতে পাচ্ছেন ম্যাচুরিটি লেখা আছে, তো এখানে ম্যাচুরিটি ডেটটা এখানে বসিয়ে দিলেন। এরপরে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, তো কোম্পানি থেকে যদি আপনি কোনো পরিমাণ টাকা পেয়ে থাকেন তো অবশ্যই সেটা এখানে বসাবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে জিরো লিখে দেবেন। এরপরে এখানে বলছে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন, তো এখানে ফেরত পাওয়া যায়নি বলতে আপনি যে টাকা দিয়েছেন সে টাকাই এখানে অ্যামাউন্টটা বসাবেন। আপনি ধরুন 50,000 টাকা দিয়েছেন, সেই 50,000 টাকাই আপনি এখানে বসিয়ে দিলেন, হলো। এরপরে হচ্ছে কত টাকা প্রাপ্য, এইখানে হচ্ছে প্রাপ্য বলতে আপনি কত টাকা ম্যাচুরিটি পাবেন হিসেবে, সেই হিসেবে আপনি পলিসিটা করেছিলেন, মানে আপনার সার্টিফিকেটের যে ম্যাচুরিটি অ্যামাউন্ট সেইটা কিন্তু এখানে বসাতে হবে। ধরুন আপনি 50,000 টাকা জমা করেছিলেন, আপনার পাওনা হচ্ছে 80,000 টাকা, তাহলে এখানে 80,000 টাকা এখানে বসিয়ে দেবেন। তাহলে বুঝতে পারলেন, এই দুটো ঘরে সেম যত টাকা অ্যামাউন্ট দিয়েছিলেন দুটো ঘরে বসাবেন, আর লাস্টে আপনার ম্যাচুরিটিতে কত টাকা পাওনা ছিল সেইটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। এই অপশানের উপরে ক্লিক করলেই কিন্তু তারপরে দেখবেন লাস্টে এইরকম একটা ডকুমেন্ট, কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এইখানে ডকুমেন্টগুলো এবারে আপলোড করতে হবে। এরপরে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে আমি বলে দিচ্ছি, আমি ফর্মটা ফিল আপ করে রেখেছিলাম এখানে, তাই জন্য এখানে চলে এসেছে। তো এখানে প্রথমেই বলছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, তো আপনার কাছে যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি অরিজিনালি স্ক্যান করবেন, স্ক্যান করার পরে এখানে আপলোড করে দেবেন। আপনি জেপিইজি পিডিএফ দুটোতেই আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে হচ্ছে যদি আপনার অরিজিনালটা জমা হয়ে যায় তারপরে এখানে যে জেরক্স কপি যদি আপনার কাছে থাকে স্ট্যাম্প মারা বা এমনি জেরক্স কপি সেটা এখানে আপলোড করে দেবেন। তো এখানে কিন্তু বলছে এটা, কিন্তু এখানে সে এরকম করলে কিন্তু আপলোড নেবে না। আপনারা এই দুটো জায়গাতেই যে সার্টিফিকেটটাই আপনার কাছে থাকুক না কেন, এই প্রথমে এই যে ব্রাউজ চুজ ফাইল এই অপশানে ক্লিক করবেন দুবার, দুটোতেই আপনি একই ডকুমেন্ট আপলোড করবেন, সার্টিফিকেটটাই আপলোড করবেন। যদি জেরক্স থাকে জেরক্স প্রথমেরটাও দিয়ে দেবেন,
আর জেরক্স দ্বিতীয়টাও দিয়ে দেবেন। যদি অরিজিনাল ডকুমেন্ট সার্টিফিকেট থাকে তাহলে প্রথমেরটাও অরিজিনাল সার্টিফিকেট দেবেন আর দ্বিতীয়টাও অরিজিনাল সার্টিফিকেট দেবেন, নাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার আইডি প্রুফ হিসেবে আপনি যদি প্যান কার্ড এখানে আইডি প্রুফ যেটা এখানে দিয়েছিলেন আইডি প্রুফ, এখানে প্রথমের যে ইনভেস্টার আইডি প্রুফ হিসেবে আপনি কী দিয়েছিলেন, ধরুন আপনি প্যান কার্ড আইডি প্রুফ হিসেবে সিলেক্ট করেছিলেন, আর সেকেন্ড হোল্ডার যদি আপনি দিয়ে থাকেন ওনার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড দিতে পারেন, যদি ভোটার কার্ড থাকে আধার কার্ড থাকে আধার কার্ড যদি এখানে সিলেক্ট করেন তাহলে এখানে আইডি প্রুফ হিসেবে যখন স্ক্যান করবেন ওখানে যে আইডি প্রুফ সিলেক্ট করেছিলেন সেই আইডি প্রুফটাই কিন্তু এখানে আপলোড করতে হবে আপনাদেরকে। তো আপনি যদি প্যান কার্ড দেন প্যান কার্ড দুজনেরই যদি প্যান কার্ড থেকে প্যান কার্ড দিয়ে দিলেন স্ক্যানে একসঙ্গে, আর যদি একজনের প্যান কার্ড একজনের আধার কার্ড থাকে তাহলে একজনের প্যান কার্ড একজনের আধার কার্ড কার্ডকে কিন্তু এখানে স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে যতগুলো ডকুমেন্ট আছে আপনি দেখতেই পাচ্ছেন, এর মধ্যে থেকে যেটা সেখানে সিলেক্ট করবেন সেইটাই কিন্তু এখানে আপলোড করবেন। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, যে কোনো একটি। তো এতগুলোর মধ্যে যেটা আপনার প্রয়োজন সেটাই দেবেন। তো এত কিছু দরকার হয় না, সাধারণত আধার কার্ড প্রত্যেকেরই থাকে, ভোটার কার্ড প্রত্যেকেরই আছে, তো এইগুলোর মধ্যে আপনাদের হয়ে যাবে। নাহলে পাসপোর্ট আপনি দিতে পারেন, নাহলে রেশন কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন। এইগুলোর মধ্যে যেটা আপনার প্রয়োজন আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে সেইটা আপনি এখানে ব্রাউজ করে আপনি দিয়ে দিলেন, তাহলে দুজনেরই যদি জয়েন্ট হয় দুজনেরই আপনি অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করে দেবেন, হয়ে গেল। তারপরে এখানে ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ, ঠিক আছে, ফ্রন্ট পেজ মানে সামনের প্রথম পেজটা আপনি শুধু দেবেন, ভেতরের কোনো পেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে অরিজিনাল পাসবুকটা থাকলে অরিজিনালটাকে স্ক্যান করে দিলেন তাহলে খুব ভালো হয়। তো এখানে পাসবুকে স্ক্যান করে দেবেন, জেপিইজি অথবা পিডিএফ যা হোক করে আপনি আপলোড করে দেবেন। এখান থেকে আপনি ব্রাউজ করে এখানে দেখিয়ে দিচ্ছি আমি একটা, ধরুন নিলেন, নেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করবেন, দেখবেন এখানে টিকমার্ক চলে আসবে। এখানে সবুজ টিকমার্ক আসলে তবেই বুঝবেন যে এটা আপলোড হয়েছে, যদি টিকমার্ক না আসে তাহলে কিন্তু আপলোড হবে না। তারপরে হচ্ছে এখানে বাতিল চেক, যদি আপনার চেকবুক থাকে মানে পাসবুক আর চেকবুক যদি দুটোই থাকে তাহলে দুটোই আপনি দিয়ে দেবেন। এখানে চেকবুকটা ক্যান্সেল চেক এখানে দিয়ে দিবেন, দিয়ে আপলোড করে দেবেন। ক্যান্সেল চেক মানে কীরকম বোঝায়, আপনি চেকবুকটা নেবেন, আপনার চেক একটা ছিঁড়ে নেবেন, একটা কেটে নিয়ে চেকের উপরে আপনি খালি ক্রস মেরে দেবেন, পেন দিয়ে ক্রস মেরে সেটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন। বুঝতে পারছেন, ওটাকে ক্যান্সেল চেক বলা হয়, যারা জানেন না আমি বলে দিলাম। তো দুটোই দিতে পারেন, আর আপনার যাদের কাছে পাসবুক নেই তাদের কাছে ক্যান্সেল চেক আপনারা আপলোড করে দেবেন। তো এই দুটো ক্ষেত্রে আমি বলে রাখি দুটোই কিন্তু আপলোড করতে হবে। প্রথমে যদি আপনার কাছে যদি শুধু পাসবুক থাকে তাহলে দুটোতেই পাসবুক আপলোড করে দেবেন, আপনার কাছে যদি শুধু ক্যান্সেল চেক থাকে তাহলে দুটোতেই ক্যান্সেল চেক আপলোড করে দেবেন। কারণ প্রত্যেকটাতেই যতক্ষণ না সবুজ এই টিকমার্ক আসছে ততক্ষণ কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। প্রত্যেকটাতেই যেমন বললাম আপনারা সেই অনুযায়ী আপলোড করে দেবেন। তো যদি ভিডিওটা আপনি একবার দেখে বুঝতে না পারেন তো আরেকবার ভালো করে দেখে নিন, তারপরে কিন্তু আপনারা সাবমিট করতে যাবেন। পুরো ডিটেলসটা আমি কিন্তু এই ভিডিওতে বলে দিয়েছি, আপনারা পরে কিন্তু এইভাবেই কিন্তু চেক আপলোড করবেন, একদম ভুল করবেন না, ভুল করলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। তো বন্ধুরা, তো আপলোড হয়ে গেলে তারপরে আপনারা এই ইনভয়েসটারে ক্লিক করলে পরবর্তীকালে আপনারা কিন্তু সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে চেক করে দেখতে পারবেন কী নামে আছে, স্ট্যাটাসটা কী, এখান থেকে অ্যামাউন্ট ক টাকা, ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা খুব তাড়াতাড়ি যত পারবেন এটা করে নিন, বেশি দিন পোর্টালটা চালু থাকবে না, খুব সম্ভব 1 থেকে 2 মাসের মতো পোর্টালটা চালু থাকবে। তো বন্ধুরা এইটাই আপনাদেরকে জানানোর ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি কিছু জানার থাকে আপনারা ভিডিও নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।